রেলওয়ে পুলিশের অফিসার লক্ষ্মণ লোকটা এমন, যার হাত থেকে অপরাধীরা বাঁচার উপায় নেই। সৎ আবার দুঃসাহসিক। এজন্যই প্রায়ই তাকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করা হয়। হুট করে একদিন গ্রামের মেয়ে তুলসীকে দেখে একেবারে প্রেমে হাবুডুবু খেতে শুরু করল। তুলসীকে পেতে সে অফিসার থেকে একেবারে লাভার বয় হয়ে গেল। কিন্তু কেবল প্রেম ভালোবাসা দিয়ে তো সিনেমা চলে না, একটু অ্যাকশন, একটু থ্রিল, সবকিছুই দরকার। তাই আজকে আপনাদের জন্য আনছি মজা, অ্যাকশন আর ক্রাইমে ভরা মাস্ট যাত্রা মুভির গল্প। তো ভাই সব, যারা এখনও সাবস্ক্রাইব করনি, দেরি না করে এখনই করে ফেলো। বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। গভীর রাতে হাইওয়ের রাস্তায় পুলিশ অফিসার ফানিন্ডা তার কনস্টেবল নিয়ে একটা পুরনো ফ্যাক্টরিতে ঢুকে পড়ল। ভেতরে কয়েকজন ছেলে বসে নেশা করছিল। এসআই সাহেব বেশ বিনয়ে নিজের নাম ও পরিচয় দিলেন। এই এলাকায় তিনি নতুন। ফানিন্দ্রা জানালো তারা আসলে খুঁজছেন সিদ্ধার্থ নামের এক কলেজ ছাত্রকে, যাকে নাকি কিডন্যাপ করা হয়েছে। কথাটা শুনে ওখানকার এক গুন্ডা রেগে গেল। ফানিন্দ্রা একটু আতঙ্কিত গলায় বলল, স্যার, আমরা তো শুধু রুটিন চেকআপে এসেছিলাম। পাশের এক ছেলে একটা কোড়াল হাতে নিয়ে ছুঁড়ে মারল উপরের দিকে, যেখান থেকে রশিতে ঝুলে থাকা সিদ্ধার্থের গলায় লাগল। রশিটা ছিঁড়ে গেল আর সিদ্ধার্থের মৃতদেহ নিচে পড়ে গেল। ছেলেটাকে কেন মারা হয়েছে জানেন? সে গ্যাংস্টারের বোনকে বিয়ে করতে চেয়েছিল। এসআই এই খবর জানালেন এসপিকে। বললেন, মিনিস্টারের ছেলে একজন কলেজ ছাত্রকে মেরে ফেলেছে। এসপি জানতে চাইল ছেলেটার ব্যাকগ্রাউন্ড কেমন। এসআই বলল, মায়ের একটা লন্ড্রি দোকান আছে, বাবা নেই। এরপর এসপি জিজ্ঞেস করল, শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে? চেক করে দেখা গেল কিছুই নেই। এসপি বলল, তাহলে এমনভাবে সাজাও যেন মনে হয় ছেলেটা নিজেই আত্মহত্যা করেছে। এসআই নিজের হাতে একটা চিঠি লিখে ছেলেটার পকেটে গুঞ্জে দিল। সবকিছু সাজানো নাটক, যাতে দ্রুত কেসটা ক্লোজ করা যায়। কিছুক্ষণ পর এসআই আবার ফোন দিল এসপিকে। স্যার, আপনার কথা মতো ছেলেটার পকেটে চিঠি ঢুকিয়ে বডিটা রেলওয়ের উপর রেখে এসেছি। এসপি তো ভয় পেয়ে বলল, তুমি কি করেছ? তাড়াতাড়ি বডিটা সরিয়ে ফেলো, না হলে রেলওয়ে পুলিশেরা ঢুকে পড়বে। ঠিক তখনই খবর পৌঁছে গেল রেলওয়ে থানার এসআই লক্ষ্মণের কাছে, যে সবার জন্য বিপদের সংকেত। এরপর দুই এসআই একসাথে হাজির হলো রেলওয়ে স্পটে। ফানিন্দ্রা বলল, তুমি ডিফর্মেশন শিটে সই করে দাও, আমরা বডি নিয়ে চলে যাব, কোনো সমস্যা হবে না। লক্ষ্মণ হেসে বলল, বন্ধু, এত নার্ভাস হচ্ছ কেন? সামনে গিয়ে ছেলেটার আইডি কার্ড চেক করল। বলল, বলো তো, আত্মহত্যা নাকি খুন? ফানিন্দ্রা বলল, অবশ্যই আত্মহত্যা। পকেটে চিঠি আছে, পড়লেই বুঝবে। লক্ষ্মণ চিঠিটা পড়ল, তারপর ফানিন্দ্রাকে প্রশ্ন করল, তোমার চাকরি কি রেকমেন্ডেশনে হয়েছে? ছেলেটা এমবিএ করেছে। চিঠির লেখার ভাষা দেখে তো মনে হচ্ছে ক্লাস 6ও পাশ করবে না। এটা খুন, আর এই চিঠিটা লিখেছে খুনিরাই। সব নাটক, সাজানো। ফানিন্দ্রা তখন বলল, এত কথা বুঝি না, সই করে দাও, আমরা বডি নিয়ে চলে যাচ্ছি। লক্ষ্মণ তখন কিন্তু খেলা দেখালো। ট্রেন লাইনে ট্রেন চলে এলো, কিন্তু লক্ষ্মণ এসআইয়ের হাত ছাড়ল না। বেচারা ভয়ে কাঁপতে লাগলো। ট্রেনটা পাশের লাইন দিয়ে চলে গেল। লক্ষ্মণ হেসে বলল, আগে বুঝে নাও তুমি কার সামনে দাঁড়িয়ে আছো। অবশেষে ফানিন্দ্রা বাধ্য হয়ে ডিফর্মেশন শিটে সই করল। রাত পার হয়ে সকাল হলো। লক্ষ্মণ সকাল সকাল সেই কারখানায় হাজির হলো। জিজ্ঞেস করল, এখানকার ডিপুকে, চলো আমার সাথে। রেলওয়ে সম্পত্তি চুরি করলে পুরস্কার তো নয়, উল্টে শাস্তি পাবে। মাঝখান থেকে ভাইজান একটু বেশি সাহস দেখাতে গেল। লক্ষ্মণ তাকে মাটিতে গড়াগড়ি খাওয়া সুযোগ করে দিল। শুরু হলো মারামারি। ভাইজান সানগ্লাস খুলে একের পর এক মার খেল। বাবার নাম নিয়ে যারা ভাবত সব পার পেয়ে যাবে, লক্ষ্মণ তাদের দেখালো আসল চেহারা। ছেলেকে পা বেডে ঝুলিয়ে দিল, তারপর হুট করে ছেড়ে দিল। একেবারে কোমর ভেঙে পড়ল। এবার সরাসরি হাসপাতালে। হাসপাতালে বসে লক্ষ্মণ মোবাইলে রিলস দেখছিল। এতক্ষণে এসপি, মিনিস্টার সবাই এসে হাজির। মিনিস্টার এসে আগে গলা চড়িয়ে বলল, আমার ছেলেকে এখানে কে ঘুরতে পাঠিয়েছে? লক্ষ্মণ সোজা উত্তর দিল, আমি স্যার। মিনিস্টার খুশি হয়ে আশীর্বাদ করতে লাগলো। তারপর আবার বলল, আমার ছেলেকে কে মেরেছে? লক্ষ্মণ বলল, ওটাও আমি করেছি স্যার। মিনিস্টার চোখ রাঙিয়ে বলল, যদি আমার ছেলের কিছু হয়ে যায় তো? লক্ষ্মণ থামিয়ে দিয়ে জানালো, ব্যাক পেনের জন্য সারা জীবন হাঁটতে পারবে না। আর গলা নিচু করে কথা বলুন। আপনি শুধু স্টেটের, আমি সেন্ট্রালের। আমার সাথে খেলতে আসবেন না। আমি শুধু রেলওয়ে স্টেশনের পুলিশ না, আমি অপরাধীদের শাস্তি দিই। এই বলে লক্ষ্মণ সেখান থেকে বেরিয়ে গেল, চেহারায় সেই স্পেশাল ভাব। এরপর দাদা আর ছেলে দুজনে মিলে পাত্রী দেখতে গেল। মেয়ে ছেলেকে আলাদা কথা বলার সুযোগ দিল সবাই। পাত্রী বুঝতে পারছিল না কি বলবে। শেষে সরাসরি জিজ্ঞেস করল, আপনি বিয়ে করতে চান কেন? লক্ষ্মণ হাসল, ছোটবেলায় বাবা মা মারা গেছেন, তখন থেকে দাদাই আমার দেখাশোনা করে, রান্নাবান্নাও সেই করে। কিন্তু দাদার হাতের খাবার একেবারে অখাদ্য, তার হাত থেকে মুক্তি পেতে চাই। এই জন্য বিয়েতে রাজি হয়েছি। আশা করি আমার স্ত্রী দাদার থেকে 1000 গুণ ভালো রান্না করবে। দাদার রাধা খাবারের দশা না বললেই নয়। আর দাদা তো বাড়িতে বসে সবাইকে রেসিপি নিয়ে জ্ঞান দেয়। বাইরে পাত্রপাত্রীর দেখা আর কথা শেষ। রাতে দাদা আর লক্ষ্মণ একসাথে লাল পানি খাচ্ছে। লক্ষ্মণ বলল, দাদা, মনটা খুশিতে ভরে গেছে। ব্যাচেলার লাইফ ছেলে এবার ফ্যামিলি লাইফে পা ফেলছি। দাদা হাসল, মেয়েটা তোকে পছন্দ করেছে মনে হচ্ছে।
লক্ষ্মণ বলল, ও কি পছন্দ না করলে ফোন নাম্বার দিত? ইনস্টাগ্রামেও ফলো করছে। ওর কথা বললাম, সঙ্গে সঙ্গে ফোনও দিল। এই বলে ফোন নিয়ে একপাশে চলে গেল। প্রেমিকার সঙ্গে গল্প শুরু। ওদিকে দাদা অচেনা নাম্বার থেকে লক্ষ্মণের হবু শ্বশুরকে ফোন করে নানা মিথ্যে কথা বলে। শুনে পাত্রের বাবা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গেল। এতক্ষণে লক্ষ্মণও বুঝে গেল কেন এই বয়সে এসেও তার নিয়ে হচ্ছে না। দুজনই দৌড়াদৌড়ি শুরু করল। লক্ষ্মণ বলল, দাদা তুমি এমন করছো কেন? দাদা হাসল, তোমাকে বিয়ে দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাবো, তোমার যেন কষ্ট না হয় সেই জন্য এসব করছি। লক্ষ্মণ বলল, না দাদা, বিয়ের পর তুমি আমাদের সাথেই থাকবে। দাদা হাসুটল, এই একই কথা আমিও আমার বাবাকে বলেছিলাম। বিয়ের 6 মাস পরে ওকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছিলাম। তুই তো আমার রক্ত, মনে রাখিস। বিয়ের কথা ভুলে যা, যতদিন বেঁচে আছি বিয়ের আগে কোনো অনুষ্ঠান হতে দেব না। ঠিক তখনই পাত্রী ফোন করে জানালো, বাবা আমাকে সব বলেছে, তুমি নারী প্রেমিক, আর কখনো আমাকে ফোন করো না, এই বিয়ে হবে না। ফোনটা রেখে দিল সে। এই কাণ্ড দেখে দাদা আবার লালপানির পার্টি শুরু করল। পরদিন সকালে এনসিসি সদর দপ্তরের ডিজি সাইয়ের রুমে মাধান নামে এক ছেলে বলল, ইন্ডিয়াতে এখন সবচেয়ে ডিমান্ডিং মাদকের নাম শিলাবতী, বিশাখাপত্তনমের পাশে জঙ্গলে চাষ হয়, খুব হাই কোয়ালিটি, প্রতি কেজি 5,000 টাকা থেকে শুরু, রাজ্যের সীমা পেরোলেই দাম বাড়ে। আদাবি ভার্মা গ্রামের কৃষকরা নল চাষ করে না, শুধু আগাছা। একজন লোক আছে শিবু, সে তাদের টাকা দিয়ে গাঁজা চাষে বাধ্য করে, জোর করে, ভয় দেখিয়ে। শুধু এই রাজ্য নয়, অনেক রাজ্যে ওর ব্যবসা। ওদের স্পেশাল স্ট্যাম্পও আছে, পুলিশও কিছু করতে ভয় পায়, কেউ সাহস করলে খারাপ ফল হয়। মাধান যোগ করল, শিবুর মালামালে বিষ্ণু নামে একটা অফিসার ধরা পড়েছিল। শিবু প্রথমে টাকা অফার করল, রাজি না হলে সাপের ছোবর খাওয়ানোর হুমকি দিল। অফিসার ঘুষ নেয়নি, তাই শিবুর পোষা সাপ বিষ্ণুর চোখে কামড় দিল। ছটফট করতে করতে বিষ্ণু মারা গেল। শিবু আর ওর লোকজন মাল নিয়ে পালিয়ে গেল। গত 6 মাস ধরে আমি ওদের হয়ে কাজ করেছি, সব রাজনীতিবিদের ডিটেলস কালেক্ট করেছি, এই ড্রাইভে সব আছে, এখন অ্যাকশন নিতে পারেন। ডিজি স্যার বলল, এখনই কিছু করাটা ঠিক হবে না, পাত্র নামের একজনের উপর নজর দাও। পাত্র আর শিবুর মধ্যে গাজার কোনো কানেকশন আছে মনে হচ্ছে, কাজ শেষ না হওয়া পর্যন্ত সাবধানে থেকো। এদিকে কাকু মশাই প্রেমিকাকে জিজ্ঞেস করল, তোমার মন খারাপ? রুকু কেঁদে বলল, আমার ছেলেমেয়েরা আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। দাদা বলল, আজকালকার ছেলেমেয়েগুলো না, তুমি আমার কাছে চলে এসো। রুকু বলল, লক্ষ্মণ রাজি হয়েছে। বাবা বলল, আমি যা বলি ছেলে চুপচাপ শোনে, যা রান্না করি চুপচাপ খায়। ছেলে এসে বলল, এই রিটায়ার্ড রোমিও, আবার শুরু করেছো, যাও ঘরে গিয়ে বসো। দাদা ভেতরে এসে চুপচাপ বসে রইল, মুড অফ। লক্ষ্মণ বলল, আমার ট্রান্সফার হয়েছে অ্যালুর ডিস্ট্রিক্টে এজেন্সি এরিয়াতে। দাদা হেসে বলল, সে তো আমাদের গ্রামের পাশেই, আমি তো খুশি, গ্রামে থাকতে পারবো। লক্ষ্মণ বলল, খুশি হয়ে লাভ নেই, তোমাকে বৃদ্ধাশ্রমেই পাঠাবো, কারণ তুমি পাশে থাকলে আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। এই সব কথা বলতে বলতে হঠাৎ বৃদ্ধাশ্রমের লোকজন এসে দাদাকে জোর করে টেনে নিয়ে যায়। আসলে লক্ষ্মণ যে এলাকায় যাচ্ছে সেদিকে ভালো কোনো হাসপাতাল নেই, দাদার বয়স হয়েছে, তার স্বাস্থ্যের যেন কোনো ঝুঁকি না হয়, এই চিন্তা থেকেই লক্ষ্মণ দাদাকে বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে। দাদার আবার লালপানির খুব শখ, সেজন্য বৃদ্ধাশ্রমের কর্মীদেরও সে এই ব্যাপারে বলে দেয়। দাদা গিটের কাছে পৌঁছালে চিৎকার করে লক্ষ্মণকে অভিশাপ দিতে থাকে, এই জন্মে যেন লক্ষ্মণের বিয়ে না হয়, আর সারা জীবন যেন ব্যাচেলার থেকেই যেতে হয়। পরদিন সকালে লক্ষ্মণ নিজের গন্তব্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই আদাবিভা স্টেশনে পৌঁছে যায়। ওখানে সুব্বু নামের এক কনস্টেবল আর আরও কয়েকজন কনস্টেবল তাকে নিতে এসেছে। সুব্বু জিজ্ঞেস করে, ম্যাডাম কোথায়? লক্ষ্মণ বলে, আমি তো এখনো বিয়ে করিনি, ব্যাচেলার লাইফটা এখনো শেষ হয়নি, এনজয় করছি। স্টেশনের চারপাশে ভালো করে নজর ঘুরিয়ে দেখে লক্ষ্মণ, তার মনে হয় এটা যেন গরু ছাগলের আড্ডাখানা। এরপর স্টেশন মাস্টার দেবীপ্রিয়া তার সাথে পরিচিত হয়। নামটা শুনে মেহলি মনে হলেও দেবীর বাবা মৃত্যুর আগে ছেলের নাম এমনই রাখতে বলেছিল। যাই হোক, স্টেশন থেকে বেরোতে গিয়েই লক্ষ্মণ দেখে কিছু ছেলে ধূমপান করছে। লক্ষ্মণ ওদের বলে, পাবলিক প্লেসে ধূমপান করো না, কিন্তু ছেলেগুলো উল্টো বিয়াদবি শুরু করে। রাগে গা গরম হয়ে যায় লক্ষ্মণের। সে ওদের ধরে ধোলাই দিয়ে সবাইকে নিয়ে থানায় চলে আসে। থানার অফিসার জিজ্ঞেস করে, তুমি কে? লক্ষ্মণ বলে, সাব কনস্টেবল লক্ষ্মণ, RDF। অফিসার বলে, ও রেলওয়ের লোক, তাহলে তোমার কাজ হবে রেলওয়ে প্ল্যাটফর্ম পরিষ্কার রাখা, ওইটুকুই তোমার দায়িত্ব, গ্রামের কোনো ব্যাপারে নাক গলাবে না, আমি দেখছি। তারপর অফিসার ছেলেগুলোকে ছেড়ে দেয়। ছেলেরা বেরিয়ে যেতে যেতে লক্ষ্মণকে নিয়ে নানা টিটকিরি করতে থাকে। সুব্বু লক্ষ্মণকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। রাতে লক্ষ্মণ ঘুমাচ্ছিল, হঠাৎ গুলি চলার শব্দে ঘুম ভেঙে যায়। ছুটে বাইরে যায়, কনস্টেবলকে জিজ্ঞেস করে, কি হয়েছে? সুব্বু বলে, স্যার এসব এখানে নর্মাল, নাসরবান্দা এলাকা। লক্ষ্মণ তবু খুঁটিয়ে দেখতে থাকে, দেখে জঙ্গলি শিকার চলছে। কনস্টেবল বারবার ওকে বলে, আপনি ঝামেলায় জড়াবেন না। লক্ষ্মণ বলে, জঙ্গলের পশুপ্রাণী রক্ষা করা ফরেস্ট অফিসারের দায়িত্ব, উনি কোথায়? খোঁজ নিয়ে দেখে ফরেস্ট অফিসার লাল পানি খেয়ে টাল হয়ে পড়ে আছে।
লক্ষ্মণ বলে, নিজের ডিউটি না করে এখানে বসে আছেন? ফরেস্ট অফিসার বলে, তুমি এত কথা বলো কেন? তুমি কে? লক্ষ্মণ নিজের পরিচয় দেয়। ততক্ষণে থানার অফিসারও এসে মজা করা শুরু করে। ফরেস্ট অফিসারও বলে, তুমি তোমার সীমার মধ্যে থাকো, আমাদের এলাকায় আসবে না। এই পরিস্থিতিতে লক্ষ্মণ কিছু বলতে পারে না, কিন্তু তার রাগে যেন মাথা ফেটে যাচ্ছে। কনস্টেবল এবারও তাকে জোর করে নিয়ে চলে আসে। পরদিন স্টেশনে বসে এইসব ভাবতে থাকে লক্ষ্মণ। আসলে ছোটবেলায় লক্ষ্মণ দাদার কাছে বলেছিল সে বড় পুলিশ অফিসার হতে চায়। দাদা তখনই বলেছিল, তোর বাবার জন্য অনেক কিছু হারিয়েছি, দরকার হলে অন্য কিছু কর, তবে এই পেশায় যেতে দেব না। তবু নাসরবান্দার লক্ষ্মণ দাদার কাছে বারবার অনুরোধ করত। একসময় দাদা সিদ্ধান্ত নেয়, পুলিশ স্টেশনের অফিসার তো বানাবে না, রেলওয়ে স্টেশনের অফিসার বানাবে, তাতে ঝুঁকি কম থাকবে। পরে দাদা যখন অবশেষে রাজি হয়, সেটা লক্ষ্মণের জন্য ঠিক যেন ভাগ্যের ব্যাপার ছিল। এদিকে সেই গুন্ডারা আবার তাদের মামুসহ লক্ষ্মণের সামনে আসে। মোটু মামু বলে, কাল টেনশন দিয়েছে, আজ শিক্ষা দিয়ে যাব। সবাই মিলে আবারও মশকরা শুরু করে। অনেকক্ষণ মজা করার পর তারা ট্রেনে উঠতে যায়। লক্ষ্মণ বলে, টিকিট আছে? গুন্ডারা বলে, এটা আমাদের এরিয়া, টিকিট লাগবে কেন? লক্ষ্মণ বলে, কি মনে করো তোমার বাবা নাকি স্টেশনের মালিক, বিনা পয়সায় ট্রেনে উঠবে? এত বোকা নাকি? এই কথা শুনে উত্তেজনা শুরু হয়। লক্ষ্মণ নিজের মতো করা ব্যবস্থা নেয়, সবাই কাঁপতে থাকে। স্টেশনে যারা গন্ডগোল করত তারা দোকান বন্ধ করে দেয়, কেউ কেউ গোছগাছ করে গরু ছাগল নিয়ে পালিয়ে যায়। কিছু গুন্ডা পালাতে গিয়ে একটি মেয়ে পা দিয়ে ল্যাং মেরে ওদের ফেলে দেয়। লক্ষ্মণ ওদের ধরে আবারও শাসায়। সব শেষ হলে সে খেয়াল করে মেয়েটা ট্রেনে উঠে গেছে। লক্ষ্মণও ট্রেনে উঠে পড়ে। প্রথম দেখাতেই মেয়েটার উপর ক্রাশ খেয়ে বসে সে। হার্টবিট বেড়ে যায়, এবার তো প্রেম হবেই। মেয়েটার কাছে গিয়ে লক্ষ্মণ বলে, তুমি এমনটা কেন করলে? মেয়েটা বলে, জানতাম ওরা খারাপ লোক, আপনি যখন ওদের শাসাচ্ছিলেন একটু সাহায্য করতে ইচ্ছে করল। এই কথা শুনে লক্ষ্মণ সবার সামনে মেয়েটার সাহসের প্রশংসা করতে শুরু করে। সে বলে, তোমার হাতে বই, তুমি কি স্টুডেন্ট? মেয়েটা বলে, না, আমি গভর্নমেন্ট স্কুলের সায়েন্স টিচার। লক্ষ্মণ জিজ্ঞেস করে, তোমার নাম? মেয়েটা হেসে বলে, আমার নাম তুলসী। ঠিক আছে, এবার এনাদের পরিচয় শেষ, চলো এবার আসল ভিলেনের দিকে যাই। শিবুর বাড়িতে একটা মেয়ে ভয়ে কুঁকড়ে বসে আছে। শিবু এসে তার পায়ে শিকল পরিয়ে দিল, বলল, আমি তো চেয়েছিলাম তোমায় সোনার শিকলে বাঁধতে, তুমি আমায় বাধ্য করলে লোহার শিকল পরাতে। এমন কি করলাম আমি যে তুমি আমার থেকে পালিয়ে গেলে? এই রাক্ষসের ভেতরেও প্রেম আছে জানো তো। আমি তোমার সৌন্দর্যের জন্য না, শৈশব থেকেই তোমায় ভালোবাসি। এই সময় শিবুর দলবল এসে হাজির। ওরা বলে, ভাই, আজকে ট্রেনে টিকিট না কেটে উঠেছিলাম, স্টেশন পুলিশ অনেক মারল, আপনি একটু দেখে দিন। শিবু একগাল হেসে বলে, দেব না? স্টেশনের লোকেদের মারি, পরে সিনেমা হলে টিকিট না কেটে ঢুকলে থিয়েটারের লোকেদেরও মারব। এই বলে রেগে চলে গেল। পরদিন সকালে লক্ষ্মণ দারুণ সাজগোজ করে প্রিয় নায়িকার সাথে দেখা করতে বেরোল। ট্রেন স্টেশনে গিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে রইল, মেয়েটার দেখা নেই। ট্রেন ছাড়ার সময় হয়ে এলে লক্ষ্মণ চালাকি করে ট্রেন মাস্টারের হাত থেকে সবুজ পতাকা নিয়ে কথা বলতে শুরু করে, যাতে মাস্টার পতাকা না দেখায়, ট্রেনও না চলে। এই প্ল্যানই ছিল ওর। কিছুক্ষণ পর মেয়েটা এসে পড়ল। লক্ষ্মণ হেসে বলে, কি মাস্টার বসু, পতাকা উঠছে না কেন? যান, পতাকা উড়াও। আর তুমি দাঁড়িয়ে থেকো না, ট্রেন তোমার জন্যই অপেক্ষা করছে। তুলসী ধন্যবাদ দিয়ে চলে গেল। লক্ষ্মণও ফলো করতে লাগলো, সুযোগ পেলেই পিছু নেয়, ভাবছে বাবার সাথে পরিচয় করাবে, প্রেমের অনুভূতি একটু একটু করে জমছে। এইভাবেই লক্ষ্মণের দিন কাটছিল। এদিকে শিবু খবর পায় তার দলের মধ্যেই একজন পুলিশ অফিসার ঢুকে পড়েছে, নাম মাধান। শিবু এক রুমে গিয়ে মাধানকে ডাকতেই ভুল করে মাধান সাড়া দিয়ে ফেলে। সবাইকে সে নাম বলেছিল রঙ্গা। আসল পরিচয় ফাঁস হতেই মাধান পালাতে শুরু করে। গুন্ডারা তাড়া করে। দৌড়ে দৌড়ে মাধান খবর দেয় ডিজি স্যারকে। ডিজি বলেন, মাধান, সাবধানে থাকো, পুলিশ স্টেশনে যেও না, সরাসরি রেলওয়ে স্টেশনে যাও, ওখানে একটা ছেলে আছে, সেই তোমাকে বাঁচাতে পারবে। আমি ওর রেকর্ড জানি, ওর কাছে যাও, ও তোমাকে বাঁচাবে। মাধান রেলওয়ে স্টেশনের দিকে ছুটল। এখানেই কল্পনায় ছোটু লক্ষ্মণ বলে, আমি পুলিশ অফিসার হতে চাই, দাদা চাই রেলওয়ে পুলিশ হই, কিন্তু গ্রামে কিছু হলে আমার কিছু করার থাকবে না, কিছুই কন্ট্রোল করতে পারবো না। ডিজি স্যার বলেন, দাদার কথায় রেলওয়ে পুলিশ হও, আমি তোমাকে তোমার যোগ্য জায়গায় পাঠাবো। এদিকে মাধান লক্ষ্মণের কাছে এসে বলে, স্যার, ওরা আমাকে মেরে ফেলতে চায়, আমাকে বাঁচান। লক্ষ্মণ বলে, এত সুন্দর মুখ, এক টিকিট না কেটে স্টেশনে আসলি? এবার মামুরা ঠিকই টিকিট কেটে ঢুকেছে। তারপর বলে, দুটো সহজ প্রশ্নের উত্তর দে, তাহলেই ওদের ছেড়ে দেব। সহজ প্রশ্নের উত্তর পেয়ে লক্ষ্মণ দু একটা চড় দিয়ে স্টেশন থেকে বের করে দেয়। তারপর ভাই কালমা দেখায়, সবাইকে হুইল পাউডার দিয়ে ভালো করে ওয়াশ করে দেয়। এতক্ষণে থানার অফিসার এসে মাধানকে নিয়ে যেতে চায়। লক্ষ্মণ বলে, তোমার প্ল্যাটফর্ম কোথায়? মাধান বলে, নেই স্যার। লক্ষ্মণ বলে, তাহলে একদিনের জন্য আমার স্টেশনে থাকো,
তারপর নিয়ে যেতে পারবে। গোলমাল করো না, গ্রাম তোমার হলেও এই স্টেশন আমার নিয়ন্ত্রণে। এই সময় লক্ষ্মণের কাছে বৃদ্ধাশ্রম থেকে ফোন আসে, জানায় দাদা ওয়াল্টো পালিয়ে গেছেন। স্টেশনে দেখা যায় একটা ছোট ছেলে মাদক দ্রব্য বিক্রি করছে। দাদামশাই ছেলেটিকে তুলসীর মতো দেখতে একটা মেয়ের কাছে নিয়ে যায়। ছেলে বলে, আপু, উনি আমার ব্যবসা নষ্ট করতে এসেছে। দাদা বলে, তুমি মেয়ে হয়ে এসব বিক্রি করছো কেন? ভাবো তো, তোমার বাবা মা জানলে কত কষ্ট পাবে। মেয়েটা তার বাবাকে ডাকে। বাবা এসে বলে, 2 প্যাকেট বিক্রি হয়ে গেছে, কি আনন্দ লাগছে। চাচা, আপনারও লাগবে? দুই পক্ষের মধ্যে ঝগড়া বাঁধে। ট্রেন ছাড়তে বাধ্য হলে দাদামশাই ট্রেনে উঠে পড়েন। পরে তিনি লক্ষ্মণের বাড়িতে চলে আসেন। অনেকদিন পর তারা ঠিক করল আজ লাল বাড়িতে পার্টি দেবে। ঠিক তখনই গেট ভাঙার শব্দ। লক্ষ্মণ বাইরে এসে দেখে শিবু আর তার গুন্ডারা হাজি। শিবু বলে, সামান্য রেলওয়ে পুলিশ অফিসার হয়ে ভেবেছ তুমি একাই ওকে বাঁচাতে পারবে? আমি ওকে মেরে দিয়েছি। আজ থেকে তুমি আমার শত্রু। সামনে ধর্মীয় অনুষ্ঠান, ইচ্ছে পূরণ করে নাও, তোমার হাতে আর 7 দিন আছে। পরদিন সকালে লক্ষ্মণ দাদাকে সেই মেয়েটার সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। দুজনে পুরো তৈরি হয়ে কথা বলতে আসে। তখনই মেয়েটা বাবাকে নিয়ে হাজির হয়। ডাক্সম্যান তার দাদার সঙ্গে পরিচয় করিয়ে দেয়। চোখে চোখ পড়তেই যেন চারপাশের সব কিছু এলোমেলো হয়ে গেল। দাদাজি মনে মনে ভাবছিল, এত সুন্দরী মেয়ের ভেতর লুকিয়ে রয়েছে বুঝি কোনো দানব। জোর করে তুলসীর ব্যাগ থেকে বই বের করল সে। বই খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো নানান ধরনের ওষুধের টোটকা। দাদাজি একে একে সব ঘটনা বলতে লাগলো। এসব শুনে আমাদের লক্ষ্মণ প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল। বাবা মা কোনো মতে জায়গাটা থেকে পালিয়ে বেরিয়ে গেল। ওদিকে পুলিশ অফিসার বাড়ি ফিরেছে। স্ত্রীর মুখ দেখে সে জিজ্ঞেস করল, তোমার মুখ এমন কেন? স্ত্রী বলল, তোমার ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে চেয়েছিলাম, ছেলেটা ফোনই ধরছে না, কল ব্যাকও করছে না। অফিসার বলল, ছেলে হয়তো ব্যস্ত আছে, সময় পেলে ফোন দেবে। আসলে তাদের ছেলে কলেজের বন্ধুদের সঙ্গে নেশা করছিল। পার্টিতে মাতাল হয়ে সে বাড়ি ফিরছিল, কিন্তু অতিরিক্ত নেশার জন্য অ্যাক্সিডেন্টে মারা যায়। পরদিন পুরো বাড়িতে কান্নার রোল পড়ে যায়। লক্ষ্মণ এসে বলে, এতদিন যা হয়েছে সব চুপচাপ সহ্য করেছেন। আমাদের ঘরের কারণেই এরকম নিরীহ ছেলেমেয়েরা মরছে। টাকার পাহাড় করে কী লাভ? আপনার সম্পত্তি ভোগ করার জন্য আপনার ছেলেই তো নেই। আপনারা দায়িত্ব থেকে সরে গেলেও আমি আমার দায়িত্ব থেকে সরব না। এই বলেই লক্ষ্মণ চলে যায়। এরপর শিবু তার সব ট্রাকে মাল লোড করে বেরিয়ে পড়তে চায়। ঠিক তখনই অফিসার দল নিয়ে সামনে চলে আসে। শিবু বলে, আপনার ছেলের জন্য আমি দুঃখিত, কাল এসে আপনার পেমেন্ট নিয়ে যাবেন। অফিসার বন্দুক তাক করে বলে, তুমি ইললিগাল ড্রাগসের ব্যবসা করছো, তোমার গ্রুপকে গ্রেফতার করছি। শিবু হেসে বলে, আমাকে থামাতে পারবে তো? অফিসার বলে, সব প্রমাণসহ তোমাকে কোর্টে তুলব। সবারকে মালসহ স্টেশনে নিয়ে যায়। থানায় তাদের আটকে রাখা হয়। পরে অফিসার এক কনস্টেবল নিয়ে কাজে বের হয়। মাঝপথে শিবুর লোকেরা অফিসার আর কনস্টেবল দুজনকেই মেরে ফেলে। যেই পরিবার অফিসারকে মেরেছে, শিবু তাদের পেট পুড়ে খাওয়ায়, উপহারও দেয়। পরদিন সকালে অফিসারের ঝুলন্ত লাশ পাওয়া যায়। স্ত্রী চিৎকার করে, আমার ছেলেকে হারালাম, স্বামীও গেল, আমি এখন বেঁচে থেকে কি করব? কান্নায় সে ভেঙে পড়ে। এদিকে শিবুর লোকেরা থানায় হামলা চালিয়ে মালামাল উদ্ধার করে। এই খবর এক বৃদ্ধ চাচা লক্ষ্মণকে জানায়। গভীর রাতে গুন্ডারা ট্রাকে মাল নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে চলে যায়। কিছু দূর গিয়ে দেখে ভারী বৃষ্টিতে পাহাড়ি রাস্তা ব্লক হয়ে আছে। সঙ্গে সঙ্গে তারা খবর দেয় শিবুকে। শিবু তখন কলকাতায় ছিল। বলে, এই সময় কারা বালসা জাংশনে কয়লা বহনকারী ট্রেন থামবে, ওই ট্রেনে মাল লোড করো। তারা তাই করে। এদিকে লক্ষ্মণও খবর পেয়ে যায়। সৌভাগ্যবশত ওই ট্রেনটা কলকাতা যাওয়ার আগে লক্ষ্মণ স্টেশন পার হবে। শিবু জিপিএস ট্র্যাকিংয়ে নজর রাখছিল। ট্রেন স্টেশনে আসলেই লক্ষ্মণ লাল পতাকা দেখে ট্রেন থামায়। পুরো ট্রেন চেক করে অবশেষে মালামাল সহ বম্বি পেয়ে যায়। তখন গুন্ডারাও এসে মারামারি শুরু করে। দুই পক্ষের দারুণ লড়াই হয়, কিন্তু একা হাতে লক্ষ্মণ সবাইকে কোপকাত করে দেয়। ততক্ষণে পুরো গ্রামের লোকজন এসে গেছে। সবাই এই ব্যবসার সঙ্গে জড়িত, তাই সবাই লক্ষ্মণের বিরুদ্ধেই। এমনকি হবু শ্বশুর মশাইও ছিল। লক্ষ্মণের এমন মারামারি দেখে সবাই ভয় পালায়। এই সময় নিচে পড়ে থাকা একটা ফোন বেজে ওঠে। লক্ষ্মণ ফোন ধরে বলে, আমার এলাকায় ঢুকে তোমার ব্যবসার অনেক ক্ষতি করেছ। শিবু বলে, আমার মাল যেতে দাও, তোমার যত টাকা লাগে দেব। লক্ষ্মণ বলে, আম্বানি আদানি কেউ আসুক আমাকে কিনতে পারবে না, মনে রাখিস, তোকে মস্তা যাত্রা দেখাবো। ফোনটা ফেলে দেয়। পরদিন সকালে ফানি ইন্দ্রা নতুন এসআই হয়ে আসে। এসেই ঘুষ খেয়ে স্টেশনের পুলিশকে আটকে দিতে যায়। দুর্ভাগ্যবশত লক্ষ্মণকে দেখে সে চমকে যায়। ফানি বলে, কাল যে মাদক আটক করেছ সেটা তো আমাদের এলাকায়ও পড়ে, ফাইলে সই করে দাও, আমি দেখছি। লক্ষ্মণ বলে, কোন মাদক স্যার? আমি তো কিছুই আটক করিনি। ফানি বলে, দেখো লক্ষ্মণ, এসব নাটক ঠিক করো না। ওই রুমে আটকে রেখেছ তাই তো? পাশের রুমে গিয়ে দেখে রুমটা খালি।
সঙ্গে সঙ্গে ফানি ইন্দ্রা খবর দেয় শিবুকে। সুব্বু এসব শুনে রেগে ফোন কেটে দেয়। রেলওয়ে স্টেশনে সুব্বু বলে, স্যার এগুলো পুড়িয়ে ফেলি? লক্ষ্মণ বলে, না, আমাদের সেই ক্ষমতা নেই। আজ যদি পুড়িয়ে ফেলি কাল আবার ওরা একই কাজ করবে, বরং যারা বড় বড় মাথা তাদের মুখোশ খুলতে হবে। বাড়ি ফিরে দেখে পুরো গ্রামের লোক তুলসী সহ লক্ষ্মণের বাড়ির সামনে ভিড় করেছে। তুলসী বলে, আপনি রেলওয়ে পুলিশ অফিসার হয়ে আমাদের গ্রামের শান্তি নষ্ট করে দিয়েছেন, আমাদের রোজগার বন্ধ হয়ে গেছে। লক্ষ্মণ তুলসীর কথা এড়িয়ে চুপচাপ চলে গেল। এরপরে শিবু রেলওয়ে স্টেশনে এসে বাজনা বাজে হইচই শুরু করল। লক্ষ্মণ বাইরে বেরিয়ে এলো। শিবু তাড়াতাড়ি জিজ্ঞেস করল, আমার মাল কোথায়? গতরাতে আমি তো ৮ নম্বর ট্রেনে মাদক পাঠিয়েছিলাম। লক্ষ্মণ একদম ঠান্ডা গলায় বলল, তুমি ইললিগাল মাদক পাচার করেছ, আমি তোমাকে এখনই অ্যারেস্ট করছি। এই বলে টেনে স্টেশনের ভেতরে নিয়ে গেল ওকে। কিছুক্ষণ পর এসপি স্যার এলেন। জিজ্ঞেস করলেন, কেন ধরলে? লক্ষ্মণ বলল, স্যার ও নিজেই স্বীকার করেছে মাদক পাচার করেছে। অফিসাররা ছুটে গিয়ে শিবুকে বলল, স্যার এই ঘটনা অনেক বড় হতে পারে, প্লিজ আপনি নিজে বলুন, আপনি কিছু জানেন না। শিবু বাধ্য হয়ে রাজি হল, বলল, আমি কিছু জানি না। এই কথা বলার পর লক্ষ্মণ ওকে ছিগে দিল। স্টেশন থেকে বেরিয়ে শিবু তড়িঘড়ি ফরেস্ট অফিসারকে ফোন করল, জঙ্গলে খোঁজে দেখো তো আমার মাল পাওয়া যায় কিনা, রাত হয়ে গেছে, দাদা খাবার নিয়ে এসেছে। খাবারের গন্ধ পেয়ে লক্ষ্মণ টেবিলে বসে পড়ল। দাদা বলল, মন্দিরে ভোগ বিতরণ হচ্ছিল, সেখান থেকে লাইনে দাঁড়িয়ে খাবার এনেছি। লক্ষ্মণ মুখ গুমরা করে বলল, তোমার খাবার তুমি খাও। এই বলে বেরিয়ে গেল। এবার সে চলে গেল তুলসীর বাড়ি। আজ বাড়িতে কেউ নেই। সে ঢুকে পড়ল, তুলসীর কাছে খাবার চাইল। তুলসীও চুপচাপ খাবার দিয়ে দিল। ওদিকে তুলসীর বাবা আর গ্রামের কিছু লোক দূর থেকে এসব নজর রাখছিল। লক্ষ্মণ খেতে খেতে বলল, কি রান্না করেছ? তুলসী একটু ইতস্তত করে বলল, আজকে মাশরুম রান্না করেছি, তোমার জন্যই বানিয়েছি। আসলে তুলসীর বাবা ঠিক এই প্ল্যানটাই করেছে, লক্ষ্মণকে বুনো মাশরুম খাওয়াতে হবে, কারণ শুনেছে এইসব মাশরুম খেলেই নাকি মুখ দিয়ে সত্যি কথা বেরিয়ে আসে। সবাই অপেক্ষা করছে কখন লক্ষ্মণ সত্যিটা বলে ফেলবে। তুলসী সরাসরি জিজ্ঞেস করল, ওই দিন রাতে মাদকদ্রব্য কোথায় রেখেছিলে? লক্ষ্মণ ঠান্ডা গলায় বলল, তুমি কি ভেবেছিলে আমি বলে দেব? জিনিসগুলো পুরনো ভাঙা বগিতে আছে। তুলসী হেসে উঠল। সবাই মিলে বগিতে খুঁজতে গেল। মাদকদ্রব্য পেল না, কিন্তু একজোড়া প্রেমিক প্রেমিকাকে ঠিকই খুঁজে পেল। সবাই মিলে চেষ্টা করল লক্ষ্মণের মুখ থেকে গোপন তথ্য বের করার, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। এদিকে ফরেস্ট অফিসার একটা ভিডিও দেখালো শিবুকে। একটা মালভর্তি ট্রাক যাচ্ছে ডেঞ্জার জোন টাইগার সাইডের দিকে। একটু দেরি না করেই শিবু ওদিকে রওনা দিল। ঠিক তখনই শিবুর এক চাচা শিবুর এক গুন্ডাকে ফোন করল, কতদিন ধরে ফোন দিচ্ছি, শিবু ধরছে না কেন? গুন্ডা সব খুলে বলল। চাচা বলল, শিবুকে বল খাবার রেডি রাখতে, আমরা আসছি। ওদিকে জঙ্গলের ভেতর তুলসী আর তার বাবা একটা লোকের কাছ থেকে বন্দুক কিনে নিল। ঠিক তখনই লক্ষ্মণ এসে পড়ল। বলল, ভাবতেই পারিনি শেষমেশ এমন টুইস্ট দেখতে হবে। এসব কেন করছো? বন্দুকটা নিয়ে কাকে মারার প্ল্যান? তুলসী বলল, শিবুকে। ও আমার বোনকে ঘরে আটকে রেখেছে। বাবা যোগ করল, ছোটবেলা থেকেই ওর নজর ছিল আমার মেয়ের ওপর। বিয়ে করতে রাজি না হলে ও মেয়ের হবু বরকে কেটে দেয়, তারপর চোখের সামনে থেকে মেয়েকে তুলে নিয়ে নিজের বাড়িতে আটকে রাখে। আমরা কিছুই করতে পারিনি, তাই আমি আর বাবা বোনকে বাঁচাতে একজন সুপারি কিলার ভাড়া করি। 5 লাখ টাকা দর। ধুকতে ধুকতে 3 লাখ জোগাড় করি, তাও তখন তুমি এসে সব আটকে দিলে। আর কোনো উপায় না পেয়ে নিজেরাই বন্দুক কিনেছি। তুলসী বলল, শিবু বলেছে 7ম দিনেই ও আমার বোনকে বিয়ে করবে। গ্রামে কত পুলিশ এলো গেল, কেউ কিছু করতে পারেনি, শুধু তুমি বেঁচে আছো। লক্ষ্মণ এবার নিজের বাড়ির দিকে রওনা দিল। মাঝপথে দেখল এক পরিবার গাড়ি নষ্ট করে রাস্তার মাঝখানে বসে আছে। ওর সন্দেহ হলো কিছু একটা গোলমাল আছে। বুঝে ওঠার আগেই ওর ওপর হামলা হলো। ওদিকে শিবু খুঁজতে খুঁজতে সেই কন্টেইনারটা পেয়ে গেল, কিন্তু ভেতরে মাল কিছুই ছিল না। লক্ষ্মণকে সবাই মিলে পিটিয়ে একেবারে অচেতন করে ফেলল। তবু সে শেষ শক্তি দিয়ে লড়াই চালিয়ে গেল। শিবু বাড়ি ফিরে এলো। কর্মী জানালো, চাচা ফোন করেছিল, আমরা লক্ষ্মণের ব্যাপারটা বলে দিয়েছি। শিবু তাড়াতাড়ি আঙ্কেলকে ফোন করল, কিন্তু তিনি ফোন তুললেন না। এদিকে দেখা গেল লক্ষ্মণ একে একে শিবুর বাবা, মা, ছেলে আর ছেলের বউকে মেরে ফেলেছে। তারপর রক্তাক্ত গাড়ি নিয়ে সবাইকে নিয়ে হাজির হয়েছে শিবুর বাড়িতে। লক্ষ্মণ ঘরে ঢুকে দেখে খাবার সাজানো আছে। সে কিছু না বলে বসে পড়ে খেতে। শিবু তখন জিজ্ঞেস করে, আমার মামার সাথে কি করেছিস?
লক্ষ্মণ কোনো উত্তর দেয় না, চুপচাপ খাচ্ছে। ব্যাপারটা বুঝে নিয়ে শিবু চিৎকার করে ওঠে। চারপাশের গুন্ডারা তখনই অস্ত্র বের করে ফেলে। একজন লক্ষ্মণের দিকে এগিয়ে এলে লক্ষ্মণ এমন একটা পাল্টা ঘুষি মারে, ছেলেটার সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে যায়। বাকিরা থমকে যায়। সবাই জানে লক্ষ্মণের শক্তি কেমন। লক্ষ্মণ কয়েকটা ভাঙা দাঁত শিবুর হাতে দিয়ে বলে, তোমার বাবা বুড়ো হলেও বেশ শক্তিশালী ছিল। একটু থেমে আবার বলে, আমাদের এখানে বিয়ে শাদির জন্য আত্মীয় স্বজন ডাকতে হয়, তোমাদের এখানে মানুষ মারার জন্য সবাইকে ডাকা হয়। বেশ অদ্ভুত কালচার না? আমি ঘুরতে ঘুরতে এখানে এসেছি, তোদের মতো হাজার জনের মুখোমুখি হয়েছি আগে। এসব বলে শিবুকে হুঁশিয়ারি দেয় আর তুলসীর বনের কাছে গিয়ে এক ঘায়ে তালা ভেঙে ফেলে। সকালে সবাই পাল্টা হামলা করতে এলে লক্ষ্মণ একাই সবাইকে ধরে ফেলে। শিবু সহ কয়েকজনকে শিকলে বেঁধে রাখে। অনেক দিন পর মেয়ে বাড়ি ফেরে। বাবা কিভাবে লক্ষ্মণকে ধন্যবাদ দেবে শব্দ খুঁজে পায় না। বড় দিদিকে বাড়ি পৌঁছে দিয়ে লক্ষ্মণ বেরিয়ে যায়। বাইরে এসে পকেটে গ্যাস লাইট খুঁজছে। ঠিক তখন তুলসী এসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই নাচ গান শুরু হয়ে যায়। ওদিকে শিবির বাড়িতে নতুন গোয়েন্দা আসে। সব ঘটনা শুনে সে খালি ট্রাকটা খুঁজে দেখে। খেয়াল করে ট্রাকের চাকার গায়ে কালো মাটি লেগে আছে, কিন্তু আশেপাশে তো সব লাল মাটি। মানে ট্রাকটা গিয়েছিল এমন কোথাও যেখানে কালো মাটিও আছে। গোয়েন্দা শিবুর লোকজন নিয়ে ওই এলাকায় যায়। হাঁটু পানিতে দাঁড়িয়ে একটা ঘর দেখতে পায়। সবাই ঘরের দিকে এগিয়ে যায়। হঠাৎ ঘরের ভিতর থেকে দাদাজি গুলি করতে শুরু করে। উনি তো এক্স মিলিটারি রিটায়ার্ড, হলেও হাতের জোর কমেনি। যাকে যেখানে পায় গুলি করে মাটিতে ফেলে দেয়। এদিকে লক্ষ্মণ ফোন করে খোঁজ নেয়, কি অবস্থা, ডিউটি চলছে তো? দাদাজি বলে, সব এসে পড়েছে, আমি তোদের মতো ভালোই সামলাচ্ছি। লক্ষ্মণ একটু রেগে বলে, তাহলে আগে কেন বলেনি? দাদাজি হেসে বলে, আমি তো সোলজার, আমাকে ডিস্টার্ব করিস না। ঠিক তখন শিবুর গাড়ি এসে পৌঁছায়। আরেক ছেলে দাদাজিকে আক্রমণ করে। দুই বন্ধু মিলে ঘরে ঢুকে পড়ে, যেখানে মাদক দ্রব্য লুকানো ছিল। শিবুর বন্ধু একটা জ্বলন্ত লোহার রড দিয়ে দাদাজিকে আঘাত করে। দাদাজি মারা যান। অনেকক্ষণ পরে লক্ষ্মণ আসে। দাদাজির এই অবস্থা দেখে কান্না ছেড়ে দেয়। দাদার হাতে একটা টেপ রেকর্ডার, আঙুল ছিল একটা সুইচের ওপর। লক্ষ্মণ সুইচ টিপতেই দাদাজির কণ্ঠ ভেসে ওঠে, দাদারে দুঃখিত, শেষ ওয়াদা রাখতে পারিনি। আমি তোকে আগলে রেখেছি, তুই ছাড়া আমার আর কেউ নেই, এবার থেকে নিজের মতো সুখে থাক। এসব শুনে লক্ষ্মণ কাঁদতে থাকে। ঠিক তখন পিছন থেকে কেউ ওকে আঘাত করে। অনুষ্ঠানের জায়গায় ওকে ঝুলিয়ে রাখা হয়। শিবুর মায়ের ব্যবসার উন্নতির জন্য আগে পশু বলি, তারপর লক্ষ্মণের বলি দেওয়ার পরিকল্পনা। ঠিক সেই সময় মহিষটা দৌড়ে যায়। লক্ষ্মণ উপর থেকে নিচে পড়ে। রশিতে বাঁধা অস্ত্র দিয়ে সবাইকে মারতে শুরু করে। শেষ লড়াইয়ে দুই বন্ধু নেমে আসে। দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি মারামারি। এক পর্যায়ে দুই শয়তানের সামনেই তাদের ব্যবসায় আগুন লাগিয়ে দেয় লক্ষ্মণ। একে একে দুই শয়তানকে শেষ করে দেয়। অবশেষে গ্রামে শান্তি ফিরে আসে। আজকের গল্প এখানেই শেষ। ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।